ভৌতিক ছায়া গল্পের ঝুড়িতে আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা কালা পাহাড় উপন্যাসের চতুর্থ পর্ব। গল্প পাঠে আমি অঞ্জলি। কাল জলপাইগুড়ি ফিরতে সন্ধে পেরিয়ে গিয়েছিল। জল্পেশ্বর মন্দির দেখে ত্রিদীপবাবু গিয়েছিলেন জটিলেশ্বর মন্দির দেখতে, ফলে দেরি হয়ে গেল বেশ। জটিলেশ্বর জল্পেশ মন্দিরের থেকে মাত্র 4 মাইল দূরে। শহরে ফিরে আসার সময় ত্রিদীপবাবু বললেন, জল্পেশ মন্দিরের আকৃতি নিশ্চয়ই পরবর্তীকালে কিছুটা পরিবর্তিত হয়েছে। দেখেছেন, মুসলিম সংস্কৃতির ছাপ রয়েছে ওর নির্মাণে, অথচ মূল মন্দিরের কাছে বাসুদেব মূর্তি বা ক্ষয়ে যাওয়া গণেশ মূর্তি দেখলেই বোঝা যায় পাল বংশের সময়েই মন্দির তৈরি। তখন তো মুসলিম সংস্কৃতি এ দেশে আসেনি। অর্জুন কান খাড়া রেখেছিল। কালা পাহাড় এই মন্দিরের ক্ষতি করার পর যখন সংস্কার করা হয়েছিল, তখনই কি ওই পরিবর্তন এসেছিল? ত্রিদীপ বাবুকে সে কথা বলতে তিনি বললেন, এ ব্যাপারে তার কিছু জানা নেই। রাত হয়ে গিয়েছিল। সে অমলদার সঙ্গে যোগাযোগ করেনি। বাড়ি ফিরে দেখলো বাইরের ঘরে আলো জ্বলছে। রাস্তা থেকেই দেখলো কেউ একজন বসে আছেন। এখন মাঝে মাঝেই তার কাছে মানুষজন সমস্যা নিয়ে আসেন। মা তাদের বসতে বলেন, তার ফিরে আসার সম্ভাবনা থাকলে। দরজায় দাঁড়াতেই সে এক ভদ্রমহিলাকে দেখতে পেল। 40-এর কোঠায়, শরীর একটু ভারী হলেও সুন্দরী না বলে পারা যায় না। জামা কাপড়ে এবং ভঙ্গিতে বেশ পয়সাওয়ালা ঘরের মহিলা বলেই মনে হয়। ভদ্রমহিলা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি অর্জুন বাবু? হ্যাঁ। কাঠের টেবিলের উল্টো দিকের চেয়ারটায় বসলো সে। ও, আমি এক্সপেক্ট করিনি আপনি এত অল্প বয়সী। বলুন, কেন এসেছেন? আমি মিস্টার অমল সোমের কাছে গিয়েছিলাম, তিনি আমাকে আপনার কাছে পাঠিয়ে দিলেন। প্রায় ঘন্টা দেড়েক অপেক্ষা করছি। আপনার সমস্যা কি? হৈমন্তীপুর চা বাগানটা আমাদের। আমার স্বামী অসুস্থ হওয়ার পরে বাগানে খুব গোলমাল হয়েছিল, শ্রমিক বিক্ষোভ, মারামারি। তখন বাগান বন্ধ করে দিতে হয়। এরপরেই আমার স্বামী মারা যান। সমস্তটা বুঝে নিতে আমার সময় লাগে। তারপর সরকার এবং ইউনিয়নের সঙ্গে অনেক কথা বলে আমি বাগান খুলেছিলাম। অনেকদিন বন্ধ থাকায় লেবাররা কাজের জন্য অন্য জায়গায় চলে গিয়েছিল। তাদের ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছিল, কিন্তু এই সময় বাগানে নানা রকম রহস্যময় ঘটনা ঘটতে লাগলো। কি রকম ঘটনা? আমাদের বাগানের পাশে নীলগিরি ফরেস্ট, খুব গভীর জঙ্গল। কুলি লাইন ওই দিকেই। কাজের জন্য যখন কুলিরা ফিরে আসছে, তখন পরপর 3 রাত্রে 3 জন খুন হয়ে গেল। কে খুন করেছে, কেন করেছে, কিছুই বোঝা যাচ্ছে না। পুলিশের বক্তব্য কি? পুলিশ কোনো কুলই পাচ্ছে না তারা। অথচ আমার বাগানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যারা এসেছিল তাদের অনেকেই আমার বাগান ছেড়েছে। নতুন কাজের লোকের আসার সম্ভাবনা নেই। এমন চললে আমাকে বাধ্য হয়ে বাগান বিক্রি করে দিতে হবে। কিন্তু আমি সেটা চাইছি না। আমার স্বামীর পূর্বপুরুষেরা ওই বাগান তৈরি করেন, বুঝতেই পারছেন। আপনার নাম? মমতা দত্ত। অমলদাকে ঘটনাটা বলেছেন? হ্যাঁ, উনি বললেন
অন্য একটি কেস নিয়ে ব্যস্ত আছেন আপনাকে পুরো ব্যাপারটা জানাতে। পুলিশের ওপর আমার পুরো ভরসা করতে পারছি না। হৈমন্তীপুর চা বাগানটা ঠিক কোথায়? হাসি মারার কাছে। দেখুন, এখনই আমি কিছু বলতে পারছি না আপনাকে। আগামীকাল সকালে একটা কেস নিয়ে আলোচনা আছে। সেটা যদি না নেওয়া হয় তাহলে অবশ্যই আপনার ব্যাপারটা দেখব, কিন্তু ওই কেস নেওয়া হলে একদম সময় পাবো না। মমতা দেবী খুবই বিমর্ষ হলেন। তিনি জানালেন তার টেলিফোন এখনো চালু আছে এবং খবর যা হোক তা অর্জুন কাল দুপুরের মধ্যেই জানিয়ে দেবে। অর্জুন অবাক হয়ে শুনল ভদ্রমহিলা গাড়ি নিয়ে বাগান থেকে বেরিয়ে মাঝপথে বাসে চেপে জলপাইগুড়িতে এসেছেন, যাতে কেউ যদি অনুসরণ করতে চায় তাহলে বিভ্রান্ত হবে। আজ রাত্রে এখানে এক আত্মীয়ের বাড়িতে থেকে কাল সকালে ট্যাক্সি নিয়ে ফিরে যাবেন। তার ধারণা প্রতিপক্ষ সব সময় নজর রাখছে। অর্জুন তাকে মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে রিক্সার ব্যবস্থা করল। ভদ্রমহিলা যাওয়ার আগে বারংবার অনুরোধ করলেন তাকে সাহায্য করতে। রাত্রে বিছানায় শুয়ে অর্জুনের মনে হলো অতীতের পেছনে না ছুটে বর্তমানে সমস্যার সমাধান করা অনেক বেশি উত্তেজনাপূর্ণ ব্যাপার। কবে কখন কোথায় কালাপাহাড় তার লুটের সোনাদানা লুকিয়ে রেখেছে এবং সেটা উদ্ধার করে হরিপদ সেনকে তুলে দিতে হবে, এমন অসম্ভব ব্যাপার নিশ্চয়ই অমলদা করতে চাইবেন না। কিন্তু মুশকিল হচ্ছে অমলদা ভদ্রলোকের কাছে অ্যাডভান্স নিয়ে ফেলেছেন। বেশিরভাগ কেসেই এটা উনি করেন না। অ্যাডভান্স নিলে কাজটা করবেন বুঝেই নেন। কালা পাহাড়ের সোনা খোঁজা মানে অন্ধকারে হাতড়ানো। হৈমন্তীপুর চা বাগানের হত্যা রহস্যের তো একটা মোটিভ দেখা যাচ্ছে। মমতা দেবীকে বাগান ছাড়া করা, ওই পথে এগোলে হত্যাকারীদের সন্ধান পেতে তেমন অসুবিধা হওয়ার কথা নয়। বাগানটা অনেক দিন বন্ধ ছিল, পাশেই নীলগিরি জঙ্গল। কুলিরা যখন আসতে শুরু করলো তখন তাদের সংখ্যা নিশ্চয়ই বেশি ছিল না। তাই জঙ্গল থেকে বেরিয়ে কোনো দল যদি 2-4 জনকে হত্যা করে আবার জঙ্গলে ফিরে যায় তাহলে আতঙ্ক ছড়াতে বেশি দেরি হবে না। সকালে বাইক চালিয়ে বেশ উত্তেজিত হয়েই অর্জুন অমল সোমের বাড়িতে চলে এলো। অমলদা এবং বিষ্টু সাহেব বাগানেই চেয়ার পেতে বসে চা খাচ্ছিলেন। বিষ্টু সাহেব চিৎকার করে বললেন, সুপ্রভাত, কাল দুপুরের পর আর দর্শন পেলাম না কেন? ইতিমধ্যে হাবু তৃতীয় চেয়ারটি নিয়ে এলো। বসে পড়ল অর্জুন। কাল বিকেলে জলপেশের মন্দিরে গিয়েছিলাম। আচমকাই। জলপেশের মন্দির? আহা, গেলে হতো সেখানে। বিষ্টু সাহেব মাথা নাড়লেন। অমল সোম বললেন, গেলেই হয়, আছেন তো কদিন। অর্জুন দেখল অমলদা এটুকু বলেই চুপ করে গেলেন। এটাই অস্বস্তিকর। কিন্তু বিষ্টু সাহেবই তাকে মনে করিয়ে দিলেন ওই যে কাল এক ভদ্রমহিলা এসেছিলেন, কোনো চা বাগানের মালিক যেন। অর্জুন দেখল অমলদা তার দিকে তাকিয়ে আছেন। সে বলল, হ্যাঁ, উনি আমার বাড়িতে এসেছিলেন। আপনি কেসটা শুনেছেন অমলদা? হ্যাঁ, ভদ্রমহিলার দুশ্চিন্তা হওয়া খুবই স্বাভাবিক। আমরা কি কেসটা নিতে পারি? সময় পাওয়া যাবে না। কেন? তুমি তো জানো আজকাল সাধারণ ঘটনা আমাকে একদম টানে না। বরং ওই হরিপদ সেনের ব্যাপারটা ক্রমশ আমার কাছে খুব ইন্টারেস্টিং হয়ে উঠেছে। ওর দেওয়া কাগজপত্রগুলো পড়লাম। এই কেস নিয়ে কাজ করা যায়।
বলল, ব্যাপারটা কিন্তু খুবই গোলমেলে। ঠিকই, তাই আমাকে টানছে। অর্জুন, তুমি কি মনে করো কালা পাহাড়ের মতো একজন ক্ষমতাবান লোক সবাইকে দেখিয়ে একটা জায়গায় মাটি করে সোনা মুক্ত পুঁতে রাখবে, যখন তার জানাই আছে যুদ্ধের প্রয়োজনে কাশি থেকে কামাখ্যা ঘুরে বেড়াতে হয়? লোকটা নিশ্চয়ই তার নবাবকে লুকিয়ে ওগুলো সরাতে চেয়েছে। কালা পাহাড়কে এতটা বোকা আমার কখনোই মনে হয়নি। অর্জুনের একটু অস্পষ্ট ঠেকল, কিন্তু হরিপদবাবু বলে গেলেন যে নন্দলাল সেন জানতেন কোথায় কালা পাহাড় ওসব লুকিয়েছেন। কথাটা হরিপদবাবুকে তার ছোট ঠাকুরদা বলেছেন। তিনি নিশ্চয়ই তার পূর্বপুরুষদের মুখে শুনে থাকবেন। কথা হলো, এতদিন এরা চুপ করে বসেছিলেন কেন? পুরী থেকে অনেক আগেই তো অভিযান করতে পারতেন ওরা। অর্জুনের মনে হলো অমলদার ঠিক কথাই বলছেন। বিষ্টু সাহেব জিজ্ঞেস করলেন, ওই কাগজপত্রে কিছু পেলেন? হ্যাঁ, সেইটাই ইন্টারেস্টিং। ওগুলো আসলে নন্দলাল সেনের জীবনের বৃত্তান্ত, তার নিজের লেখা নয়। যিনি লিখেছেন তিনি। কর্ণটিকি শব্দ জানেন? ইচ্ছে করেই হয়তো মানেটাকে গুলিয়ে ফেলা হয়েছে। কর্ণাটকি আমিও জানি না। যেটুকু বোঝা গেল তাতে নন্দলাল কালা পাহাড়ের পুরী অভিযানের পর একেবারে নিঃশব্দে সরে যান দল থেকে। হয়তো কালা পাহাড়ের অত্যাচার তার আর সহ্য হয়নি। এই দল ছাড়ার আগে তিনি অনুমতিও নেননি। কালা পাহাড় হয়তো নন্দলালের ওই দৃষ্টতা মেনে নিত না, যদি তাকে জরুরি প্রয়োজনে পুরী থেকে চলে না আসতে হতো। অর্জুন চুপচাপ শুনছিল। এবার জিজ্ঞেস করলো, আপনি কালা পাহাড়ের সম্পর্কে সব কিছু জেনেছেন? মানে যেটুকু জানা সম্ভব? অমলদা হাসলেন। খুব বেশি কিছু নয়, তুমি যা জেনেছ তাই। গতকাল বিকেলে আমরা বেড়াতে বেড়াতে তোমার মাস্টার মশাইয়ের কাছে গিয়ে শুনলাম তুমি আমাদের আগেই পৌঁছে গিয়েছ। ভদ্রলোক সারা জীবন ইতিহাস নিয়ে আছেন, অনেক কিছু জানেন, কিন্তু তার জানাতেও বিস্তর অনুমান আছে। আপনি কিভাবে কেসটা শুরু করবেন? এখনো ভাবিনি, কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে। কালা পাহাড়ের অতীত মানে জন্মবৃত্তান্ত। এইখানেই একটা কথা। অমলদা হাত তুলে থামালেন। ধরো কোনো মানুষ খুন হলেন, অপরাধী কে সেটা আন্দাজ করতে পারছো, কিন্তু তার গতিবিধি জানবার জন্য কি তুমি তার বাল্যকাল হাতড়াবে? না, তা নয়, কিন্তু তার অভ্যেস বা সংস্কার জানবার জন্য পেছনের দিকে হয়তো যেতে হতে পারে। আপনি বলছেন কালা পাহাড় কোনো সাক্ষী রেখে ধন সম্পদ লুকিয়ে রাখবে না। তাহলে নন্দলাল সেটা জানলেন কি করে? জানলেও নিজের অংশ নেননি কেন? দুটো কারণ থাকতে পারে। কালা পাহাড় যে সম্পত্তি পরে ব্যবহার করবে বলে লুকিয়ে রেখেছিল, তা যদি নন্দলালের জানা থাকে, তাহলে কালা পাহাড়ের মৃত্যুর পরেই ওর মনে হতে পারে এবার ওই সম্পত্তি বেওয়ারিশ, আর কেউ যখন জানে না তখন আমিই ভাগ নিই। তাহলে ভাগ কেন? পুরোটাই তো নিতে পারতেন। মুঘল ফৌজের তোপে কালীগঙ্গার ধারে কালা পাহাড় মারা যায়। তবু হরিপদবাবুর দেওয়া কাগজপত্রে পাচ্ছি নন্দলাল অংশের কথা বলছেন। কালা পাহাড় পুরী আক্রমণ করে 1565 খ্রিস্টাব্দে। ধরা যাক তখনই বা তার কিছু পরে নন্দলাল দত্তত্যাগ করেন। এর প্রায় 15 বছর পরে কালা পাহাড় মারা যায়। ততদিন নন্দলাল পুরীতেই আত্মগোপন করে থাকতে পারেন, কিন্তু কালা পাহাড় মারা যাওয়ার পরে তো নিজেই যেতে পারতেন ধনসম্পদ উদ্ধার করতে। অমল সোম চোখ বন্ধ করলেন। নন্দলাল যাননি।
হয় তিনি অসুস্থ ছিলেন, নয় অন্য কারণ ছিল। নন্দলালের কথা যিনি লিপিবদ্ধ করেছেন তিনিও অংশের কথাই বলেছেন। তা হলে কি আর কেউ নন্দলালের সঙ্গী ছিল? বিশু সাহেব মাথা নাড়লেন। বাহ, চমৎকার! দুটো কারণ বলছিলেন, আর একটা কি? একটা না হয় অসুস্থতা অথবা অন্য কোনো সঙ্গীর জন্যই যেতে পারেননি ভদ্রলোক। অমলদা বললেন, দ্বিতীয় কারণ খুব সোজা। কালা পাহাড়ের একার পক্ষে অত ধনসম্পদ লুকোনো সম্ভব ছিল না। সেই জন্য বিশ্বস্ত অনুচর নন্দলালকে সঙ্গে নিয়ে সেটা করেছেন। তারপর হয়তো আশ্বাস দিয়েছিলেন কিছুটা অংশ পরে দেবেন। কিন্তু পুরী আক্রমণ পরে ভদ্রলোকের মনে অনুতাপ আসে। তিনি তার প্রভুর সঙ্গ ত্যাগ করেন। ওরকম মনের অবস্থায় লুণ্ঠিত ধন সম্পত্তি সম্পর্কে মনে ঘৃণা জন্মানো অস্বাভাবিক নয়। তাই তিনি কালা পাহাড় মারা যাওয়ার পরেও উদ্ধারের চেষ্টা করেননি। কিন্তু ঘটনাটা ছেলে বা নাতিকে বলেছিলেন। তারাই লেখার সময় ধনসম্পত্তির উল্লেখ করে নিজেদের অংশ দাবি করে বসে আছে। কিন্তু ততদিনে এদেশের রাজনৈতিক চরিত্র ঘন ঘন বদল হচ্ছে। নন্দলালের বংশধরদের পক্ষে ইচ্ছে থাকলেও উদ্ধার করা সম্ভব ছিল না। আর নন্দলাল তাদের বিস্তারিত বলেও যাননি। এবার অর্জুন জিজ্ঞেস করলো, এত বছর পরে আমরা জায়গাটা বের করব কি করে? অমলদা হাত নেড়ে হাবুকে ডাকলেন। ইশারায় কাপ প্লেট তুলে নিতে বললেন। তারপর চোখ বন্ধ করলেন। কালা পাহাড় কেন ধনসম্পত্তি লুকিয়েছিল? তার তো প্রচন্ড প্রতাপ ছিল। নিশ্চয়ই সে চায়নি ওগুলোর কথা অন্য লোক জানুক। এই জন্য লোক সম্ভবত বাংলার নবাব দাউদ খা কালা পাহাড় যার সেনাপতি, অভিযান করে সেনাপতি যে লুট করবে তা অবশ্যই নবাবের প্রাপ্য। যতই প্রতাপশালী সেনাপতি হোক, নবাবের কাছে কালা পাহাড়কে জবাবদিহি করতেই হতো। কোনো একটা অভিযান করে রাজধানীতে ফেরার পথে কালা পাহাড় ওগুলো লুকিয়ে রাখে। নন্দলালের বর্ণনা অনুযায়ী মনে হয় জায়গা ওই উত্তরবঙ্গ। কারণ দাউদ খাঁর রাজধানী ছিল মালদহের তান্ডা নামে একটা শহরে। এবার ব্যাপারটা একটু সহজ হয়ে গেল। মালদহে ফেরার পথে উত্তরবঙ্গ যদি পড়ে, তাহলে কালা পাহাড় অসম অভিযান করেই ফিরছিল, এবং সেটা পুরী অভিযান করার ঠিক আগে। তাহলে ওর ওই ফেরার পথে আমাদের এগোতে হবে। এই সময় একটা জিপ এসে গেটের সামনে থামলো। অর্জুন দেখলো জিপ থেকে থানার দারোগা শ্রীকান্ত বক্সি নামছেন। সে এগিয়ে এলো। শ্রীকান্তবাবু গেট খুলে কাছে এসে বললেন, মিস্টার সোম, আপনাদের একটু বিরক্ত করতে এসেছি। সেফ রুটিন কাজ। অমলদা বললেন, স্বাচ্ছন্দ্যে। হরিপদ সেন গতকাল আপনার কাছে এসেছিলেন। কি কথা হয়েছে? কি ব্যাপার? আপনি আমার ক্লায়েন্টের ব্যক্তিগত কথা জানতে চাইছেন কেন? শ্রীকান্ত বক্সি গম্ভীর মুখে জবাব দিলেন, আজ সকালে হরিপদ বাবুকে তার হোটেলে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। শিলিগুড়ির পুলিশ একটু আগে জানালো। অমলদা চমকে উঠলেন। সে কি, হরিপদ বাবু মারা গিয়েছেন? শ্রীকান্ত বক্সি মাথা নাড়লেন। ওকে খুন করা হয়েছে। আক্ষেপে আকাশে হাত ছুঁলেন অমলদা। ইস, ভদ্রলোককে বললাম জলপাইগুড়ির কোনো হোটেলে থাকতে, কিন্তু কথাটা শুনতেই চাইলেন না। আপনি কি ওর কথা শুনে কিছু আন্দাজ করেছিলেন? না, উনি আমাকে একটা প্রস্তাব দিয়েছিলেন। সেটা নেব কি না তা ভাবতে একদিন সময় নিয়েছিলাম। ইনফ্যাক্ট আপনার বদলে এখন হরিপদ বাবুকেই আশা করেছিলাম।
আজ সকালে ওকে জানিয়ে দিতাম ওর প্রস্তাবে আমি রাজি। শিলিগুড়ি থেকে যাওয়া আসা না করে আমি তাই ওকেও জলপাইগুড়িতেই থাকতে বলেছিলাম। উনিই রাজি হননি, না বললেন সেখানে জিনিসপত্র রেখে এসেছেন, অথচ উনি কি প্রস্তাব নিয়ে এসেছিলেন? হাত নাড়লেন অমলদা। খুব হতাশ দেখাচ্ছিল তাকে। সেটা কি আমি বলতে বাধ্য? হয়তো ওর খুনের কোনো ইঙ্গিত আমরা পেতে পারি। ইনফ্যাক্ট ওর হোটেলের ঘরে আপনার নাম ঠিকানা লেখা একটা কাগজ পাওয়া গিয়েছে, যার জন্য শিলিগুড়ি পুলিশ আপনার সঙ্গে কথা বলতে পারে। অমলদা একটু চিন্তা করলেন। উনি আমাকে কিছু টাকা অ্যাডভান্স করে গিয়েছিলেন, ওর কাগজপত্রও আমার কাছে। কিন্তু আমার সন্দেহ ওর কাছে আরো কিছু ছিল যা আমাকে বিশ্বাস করে দিতে পারেননি। যাই হোক, ওকে যখন ক্লায়েন্ট বলে ভেবেছি তখন ওর হত্যাকারীকে খুঁজে বের করা আমার নৈতিক কর্তব্য। মিস্টার বক্সি, উনি আমার কাছে এসেছিলেন গুপ্তধন উদ্ধার করার সাহায্য চাইতে। গুপ্তধন? শ্রীকান্ত বক্সি হতভম্ব। আজ থেকে প্রায় 500 বছর আগে মাটিতে পুঁতে রাখা ধনসম্পত্তি যে ঠিক কোথায় আছে তিনি জানেন না। তা হলে খুঁজবেন কি করে? সেই কারণেই ওর কাছে একদিন সময় চেয়েছিলাম। আচ্ছা, তাহলে হত্যাকারী এই গুপ্তধনের খবর জানতো? মনে হচ্ছে তাই। অমলদা উঠে দাঁড়ালেন। আমরা একবার শিলিগুড়িতে যেতে চাই, ওর হোটেলে। সাহায্য করবেন? নিশ্চয়ই, আমিও যাচ্ছিলাম, আপনারা আমার সঙ্গে আসতে পারেন। আপনি কেন যাচ্ছিলেন? পুলিশের কাজ মশাই, ছুটোছুটিই তো আমাদের চাকরি। বিষ্টু সাহেব বাড়িতেই থেকে গেলেন। অর্জুন আর অমল সোম দারোগা বাবুর জিপে উঠে বসতেই চাকা গড়ালো। অর্জুনের মনে পড়ল গতকাল হরিপদবাবু এই সময় বেঁচে ছিলেন। এই বাড়ির গেট দিয়ে বেরিয়ে গাড়িতে উঠেছিলেন। আজ তিনি নেই। কে সেই লোক যে একজন অংশীদার কমিয়ে দিল?